গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। দ্বিতীয়বার বেল বাজানো মাত্র কি হলে চোখের তারা দেখা গেল। দরজাটা খুলল বেশ ধীরেই। নীল দেখল একজন মধ্য ৩০-এর মহিলা, পরনে হাউজকোট, বেশ মোটু সোটু, মাথার উপর চুল চূড়ো করে বাঁধা, মুখে একরাশ বিরক্তি। তিনি কথা বলার আগেই অমিতাভ খুব নরম গলায় বলল, একটা ফোন করার জন্য, মানে খুব জরুরি। কলকাতায় আর টেলিফোন নেই? বেশ চাঁচা গলা মহিলার। এর নাম তিতান। আছে, মানে যেখান থেকে চেষ্টা করছিলাম সেটা খারাপ। ভদ্রমহিলা দরজা খোলা রেখেই ভেতরে হেঁটে গেলেন। অমিতাভ বিজয়ের মতো মুখ করে নীলের দিকে তাকালো। আসুন, ফোনটা করে নেই। অতএব সুটকেস হাতে নীলকে ঢুকতে হলো। বিশাল বড় ঘর, মাঝখানে একটা প্লাইউডের আধা আড়াল, এপাশে একটা সোফা সেট। ভদ্রমহিলা বললেন, একটা কাকু যেখানে বেরোচ্ছে না সেখানে উনি এসেছেন ফোন করতে। সঙ্গে লোক না থাকলে ঢুকতেই দিতাম না। তো যাকে নিয়ে এলে তার পরিচয়টা জানতে পারি? অমিতাভকে খুব সপ্রতিভ দেখালো। হ্যাঁ, নিশ্চয়ই, ইনি নীল রায় আর ইনি তিতান, যার কথা বলেছিলাম আপনাকে। ও, বলে কয়ে আসা হয়েছে? কি বলেছে? বিশেষ বান্ধবী? না না, ঠিক উল্টো। ভদ্রমহিলা এবার সরাসরি জিজ্ঞাসা করলেন, কি বলেছে বলুন তো? সুটকেস নামিয়ে রেখে নীল বলল, বলেছেন বান্ধবী, কিন্তু ঘনিষ্ঠ বান্ধবী নয়। ছাতার মাথা। সত্যি কথাগুলো বলতে পুরুষ মানুষগুলো কেন ভয় পায় কি জানি। আগে বলনি, এখন বলো আমার সামনে। ভদ্রমহিলা হুকুম করলেন। অমিতাভ যেন বাধ্য হলেন। আসলে আমরা বিবাহিত ছিলাম। অপদার্থ স্বামী বলে আমি ওকে ডিভোর্স করেছি, তবু এখানে আসা চাই। তিতার নামের মহিলাটি স্পষ্ট বিরক্তি জানালেন। নীল এবার বেশ অবাক। এরা এককালে স্বামী স্ত্রী ছিল। অমিতাভ লোকটার সঙ্গে ওই ম্যাডামের সংযোগ হলো কি করে? এই বৃষ্টিতে সুটকেসতে কোথায় যাওয়া হচ্ছে? তিতান প্রশ্ন করলেন। যাইনি, এলাম বোম্বে থেকে। নীল বলে ফেলল, বোম্বে থেকে? অমিতাভ অবাক হয়ে তাকালো। নীল বুঝল কথাটা বলা ঠিক হয়নি। সে হাসল। হ্যাঁ, আসামাত্র কাজটা করার হুকুম হলো। এখনও হোটেলে যাওয়ার সময় পাইনি। অমিতাভর মুখের ভাব একটু নরম হলো ব্যাখ্যা শুনে। সে এগিয়ে গেল টেলিফোনের কাছে। রিসিভার তুলে মাথা নাড়ল। লাইন আছে। তারপর ডায়াল করতে লাগলো। এখন কি হবে? ভদ্রমহিলা যদি এর মধ্যে খবর নাও পেয়ে যান, তাহলে অমিতাভর জানতে বাকি থাকবে না যে নীল ২ নম্বর লোক। একটা কিছু করা দরকার, যে করে হোক। কিন্তু কি করে? সে শুনল অমিতাভ হ্যালো বলছে। তারপরেই, ছাড়ুন, আপনি বুঝতে পারছেন না ক্রস কানেকশন হয়ে গেছে, ইডিয়ট। টেলিফোন নামিয়ে রাখল সে। তিতান বলল, দিলে আমার ফোনের ১২টা বাজিয়ে। এখন যদি কেউ দরকারে আমাকে ফোন করতে চায়, লাইন পাবে না। জীবনে কখনো খারাপ ছাড়া ভালো করতে পারলে না। অমিতাভ কথাগুলোকে এড়িয়ে যেতেই নীলের দিকে তাকালো। তাহলে? ততক্ষণ নীলের স্বস্তি ফিরে এসেছে। সে হাসল। আপনিই সিদ্ধান্ত নেবেন। ধুর মশাই, আমি তো তখনই আপনাকে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার মনে সন্দেহ থাকতো। নীল সোফায় বসল। তিতান সেটা দেখল। এবার কোমরে হাত রেখে জিজ্ঞাসা করল,
কি ভাষায় কথা হচ্ছে? অমিতাভ অন্যমনস্কভাবে বলল, ও অন্য কথা। তিতান গলা তুলল, আমার ফ্ল্যাটে বসে এসব চলবে না। নীল বলল, ম্যাডাম আপনি উত্তেজিত হবেন না, ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু তার জন্য দুরাত্রির ট্রেন জার্নি সত্ত্বেও আমি বিছানায় যেতে পারছি না। কে মাথার দিব্যি দিয়েছে? কেউ নয়, কর্তব্য। অমিতাভবাবুর হাতে যে ব্যাগটা দেখছেন সেটা আজ সন্ধ্যায় কোন এক জায়গায় পৌঁছে দেবার কথা ছিল। নীল এই পর্যন্ত বলা মাত্র অমিতাভ উঠে দাঁড়ালো আর তিতান চেঁচিয়ে উঠল, তুমি আবার আরম্ভ করেছ? নীল সেটা শুনেও না শোনার ভান করল। দুপুর থেকে যা বৃষ্টি, তাতে উনি গন্তব্যস্থলে পৌঁছতে পারেননি। ড্রিমল্যান্ড রেস্টুরেন্টে অপেক্ষা করে গেছেন। উনি যে সেখানে আছেন তা টেলিফোনে জানিয়ে দিয়েছিলেন। ব্যাগটা যাকে দেওয়ার কথা তিনি দুজন লোককে আলাদা আলাদাভাবে পাঠিয়েছেন ওর কাছে। উনি কাকে দেবেন? মন দিয়ে কথাগুলো শুনে তিতান ঘুরে দাঁড়ালেন অমিতাভর দিকে। কি আছে ওতে? আমি জানি না, আমার জানার কথা নয়। আপনি অবশ্য অদ্ভুত লোক। লোক? এটা যে ম্যাডাম একদম পছন্দ করবেন না সেটা জোর দিয়ে বলতে পারি। অমিতাভ বলল, ম্যাডাম? ম্যাডাম কে? হ্যাঁ, আবার কাকে ফাঁসালে তুমি? তিতান চেঁচালো, আহ, যা তা বলো না। ম্যাডামকে আমি ফাঁসাবো? আমার 14 পুরুষ পারবে না। ওর সঙ্গে তোমার সম্পর্ক কি? আমরা ওর সঙ্গে একটা কাজ করছি। কি কাজ? সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? তাছাড়া আমরা তো এখন স্বামী স্ত্রী নই। বেশ সাহসী হয়ে কথাগুলো বলল অমিতাভ। সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ল তিতান। ওর বিশাল শরীরে চাপে ছিটকে গেল অমিতাভ। হাত থেকে ব্যাগটা পড়ে গেল মেঝের উপর। ঝাঁপিয়ে পড়ার সময় থেকেই তিতান চিৎকার করছিল, তাহলে এখানে এসেছো কেন? আমি কি ফেলনা? আলবাত কৈফিয়ত দিতে হবে, 100 বার, নইলে সব ফাঁস করে দেব। কোনো মতে নিজেকে তোলার সময় তিতান অমিতাভর ব্যাগটাকেও তুলে নিল। অমিতাভ ছিটকে পড়েছিল সোফার ওপরেই। সেখান থেকে চিচি করে বলল, দাও না ফাঁস করে, আমার কিছু হলে তুমি বাদ যাবে নাকি? মামদোবাজি। আবার তুমি চোখ রাঙাচ্ছ? তিতান সোজা হয়ে দাঁড়ালো। নীল এতক্ষণ চুপচাপ দেখছিল। ব্যাগটা এখন তিতানের হাতের মুঠোয়। সে শান্ত গলায় বলল, নিজেদের মধ্যে মারপিট করে লাভ কি? তিতান ফুঁসে উঠল, নিজেদের মানে? ও আমার নিজের লোক নাকি? আমার জীবন নষ্ট করেছে ওই লোকটা। আমার প্রথম স্বামীকেও খুন করতে চেয়েছিল। আই, বাজে কথা বলো না। অমিতাভ সোজা হয়ে বসল রাগী মুখ নিয়ে। চুপ করে থাকো। হ্যাঁ, আমি স্বীকার করছি লোকটা খুব খারাপ ছিল। গুন্ডামি করত, আমার উপর অত্যাচার করত। তাই বলে খুন করতে হবে? ভাগ্যে লোকটা ট্রেনে কাটা পড়ল পালাতে গিয়ে, নইলে সারা জীবন জেলের খানি ঘোরাতে তুমি। তখন নতুন প্রেম, গল গল করে এসব কথা চিঠিতে উগড়ে দিয়েছিলে, মনে পড়ে? সেই চিঠি আমি যত্ন করে রেখে দিয়েছি। ডিভোর্স না দিলে বের করতাম, এখনো ছিঁড়িনি। অমিতাভ মিনমিন করল, কি চাও তুমি? আমি একটা ফোন করতে চেয়েছিলাম মাত্র, তুমি আমাকে। ঠিক আছে দাও। হাত বাড়ালো সে। কি আছে এতে? ম্যাডামটাকে আবার কোন মেয়ে ছেলের পাল্লায় পড়েছ? কোন প্রশ্নের উত্তর দেব? কি আছে ব্যাগে? আমি জানি না। ম্যাডামকে? বিশ্বাস করো, তাও ভালো জানি না। তাহলে মরো গিয়ে, দূর হও এখান থেকে। ব্যাগটা দাও। কিচ্ছু পাবে না, যাও, ভাগো। হাত তুলে দরজা দেখিয়ে দিল তিতান। নীল চুপচাপ মহিলাটিকে দেখে যাচ্ছিল। সে এবার গম্ভীর গলায় বলল, ব্যাগটা আমাকে দিন। ঘাড় ঘোরালো তিতান। হয়তো নীলের গলার স্বর শুনেই তার গলা একটু নিচে নামল। কেন? ওটা নিতে আমি এসেছি। আপনি জানেন এর মধ্যে কি আছে? না। ওই ম্যাডামটিকে আপনি চেনেন? না। অদ্ভুত,
দুজনে এক কথা বলছেন? নীল উঠে দাঁড়ালো। এসব ঝামেলার মধ্যে আপনার যাওয়ার কি দরকার বোন? তাছাড়া রাত হচ্ছে, আপনি আছেন নিজের ফ্ল্যাটে। আমাকে যেতে হবে জল ভেঙে হোটেল খুঁজতে। এমনিতে ট্রেন জার্নি করে বেশ ক্লান্ত আমি। দিয়ে দিন। তিতান কিছু বলার আগেই নীল এগিয়ে গিয়ে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে অমিতাভর দিকে তাকিয়ে বলল, গুড নাইট। অমিতাভ চটপট বলে উঠল, আরে আমিও আপনার সঙ্গে যাব। আপনি তিতানের সঙ্গে একটা মিটমাট করে নিন। নীল দ্রুত বাইরে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ও থমকে দাঁড়ালো। তাড়াহুড়োতে নিজের সুটকেসটাকে ওপরে ফেলে এসেছে। ওটাকে ফেলে যেতে পারে না সে। ধীরে সুস্থে আবার উপরের দিকে পা বাড়ালো নীল, এবং তখনই ধরাম করে একটা শব্দ বাড়িটা কাঁপিয়ে দিল। শব্দটা এলো তিতানের ফ্ল্যাট থেকে। সে এক দৌড়ে উপরে উঠে আসতেই দেখতে পেল অমিতাভ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। তাকে দেখা মাত্র ডুকরে উঠল, না না, আমি চাইনি। নীলের চোখ এবার তিতানের শরীরের উপর। মেঝের উপর পড়ে আছে তিতান। ওর শরীরের উপর একটা লম্বা টুল পড়ে আছে। নিশ্চয় অমিতাভ টুলটা দিয়ে আঘাত করেছে তিতানকে। তিতানের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ব্যাগটাকে সুটকেসের পাশে রেখে নীল হাঁটু মুড়ে বসে টুলটাকে সরালো। তারপর ধমকের গলায় বলল, একটু জল আনুন। অমিতাভ যেন সম্বিত ফিরে পেল। কয়েক পা এগিয়ে হঠাৎ দরজার দিকে ঘুরে সে প্রচণ্ড জোরে ছুটতে লাগলো সিঁড়ি বেয়ে। নীল এমন হতভম্ব হয়ে পড়েছিল যে প্রথমে ঠাউর করতে পারেনি। করা মাত্র তার শরীরে হিমস্রোত বইল। আঙুল বাড়িয়ে তিতানের খোলা চোখে টানতেই সেটা বন্ধ হয়ে গেল। দ্বিতীয় চোখ খোলাই রইল। মেয়েটা মরে গেছে, আর মরে গেছে বলেই অমিতাভ পালিয়ে গেল। এখন এই ফ্ল্যাটে একটা মৃতদেহের সঙ্গে সে একা। যে কেউ এখানে ঢুকলে। নীল উঠে দাঁড়ালো। মেয়েটা কি সত্যি মরে গেছে? এখনো চিকিৎসা করালে বেঁচে যেতে পারে কি? এই সময় নিচের কাঠের সিঁড়িতে পায়ের আওয়াজ হলো। কেউ উপরে উঠে আসছে। এই ফ্ল্যাটে আসছে নাকি? দ্রুত এগিয়ে গিয়ে দরজাটাকে প্রায় নিঃশব্দে বন্ধ করে পিঠ দিয়ে দাঁড়ালো নীল। সঙ্গে সঙ্গে মনে হলো দ্বিতীয় ভুলটা হয়ে গেল। এখন যদি কেউ দরজা খুলতে বাধ্য করে তাহলে তার হাতে কোনো প্রমাণ থাকবে না। ফাঁসি না হলেও সারা জীবন জেলের ভাত খেতে হবে। সিঁড়ি বেয়ে শব্দটা উঠে এলো ওপরে। তারপর আরও ওপরে উঠে যেতে লাগল। হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল নীলের। শব্দটা মিলিয়ে যেতে সে রুমাল বের করে কপালের ঘাম মুছতে চাইল। এক ফোঁটা ঘাম বের হয়নি। তার কপাল হিম হয়ে আছে। এখান থেকে এখনই পালানো দরকার। দরজা খুলে সোজা সিঁড়ি বেয়ে নেমে যাবে। কেউ যদি দেখতে পায়। সে তিতানের শরীরটাকে দেখল। স্থির হয়ে আছে। এক চোখ খোলা বলে বিশ্রী দেখাচ্ছে। এই ফ্ল্যাট থেকে বাইরে বের হবার দ্বিতীয় কোনো দরজা নেই। সুটকেস এবং ব্যাগটাকে তুলে সে ভেতরের ঘরে ঢুকল। এটা তিতানের বেডরুম। মেয়েটা ঝগড়াটে টাইপের, একাই থাকত। এই ধরনের মেয়ে একা থাকলে কেউ ঝামেলা করতে সাহস পায় না। সে টয়লেটে ঢুকল। না, কোনো পথ নেই। শেষ পর্যন্ত বাইরে দরজা খুলে বেরিয়ে এলো নীল। দরজাটাকে বন্ধ করল। অস্বস্তি হচ্ছিল তার। মনে হচ্ছিল নিচের রাস্তায় তার জন্য কোনো বিপদ অপেক্ষা করছে। হয়তো অমিতাভ তাকে ফাঁসিয়ে দিতে পারে, কিংবা অমিতাভর সঙ্গে ড্রিমল্যান্ডের সেই লোকটার দেখা হয়ে গেছে এবং ওরা একসঙ্গে তার জন্য অপেক্ষা করছে। সাপের মতো নিঃশব্দে নীল উপরে উঠে গেল। 3 তলার ফ্ল্যাটগুলোর দরজা বন্ধ। সে 4 তলায় উঠে আসতেই জড়ানো গলার চিৎকার শুনতে পেল। পুরুষকণ্ঠ দাবি করছে সে বেশি ভালোবাসে, কিন্তু নারী কণ্ঠ সেই দাবি নস্যাৎ করে বলছে তার ভালোবাসা অনেক বেশি। ওই ফ্ল্যাটের দরজা ঈষৎ খোলা। নীল বুঝল এরা দুজনেই নেশায় বুঁদ হয়ে আছে। সে ছাদে উঠে এলো। এককালে দরজা ছিল,
সেটা বন্ধও হতো। এখন কে কার খেয়াল রাখে? নীল দুহাতে সুটকেস এবং ব্যাগ নিয়ে ছাদের প্রান্তে চলে এলো। বৃষ্টি থেমে গেছে, ভেজা ছাদে যথেষ্ট শ্যাওলা। সে ঝুঁকে দেখল ফ্রি স্কুল স্ট্রিট থেকে তখনও জল পুরোপুরি সরেনি। কোনো মানুষ অথবা গাড়ির দেখা নেই। এমন হতে পারে তার জন্য কেউ অপেক্ষায় নেই এই বাড়ির দরজায়। কিন্তু মনে যদি সন্দেহ টোকা মারে, তবে তাকে মিথ্যে প্রমাণ না হওয়া পর্যন্ত ঝেড়ে ফেলবে কোন যুক্তিতে? নীল দুপাশের বাড়িগুলো দেখল, দূরত্ব অনেকখানি। সে ছাদের পেছন থেকে চলে আসতেই ঘোরানো সিঁড়িটাকে দেখতে পেল। সিঁড়িটা নিচ থেকে 4 তলার জানলার পাশে এসে শেষ হয়ে গেছে। লোহার সিঁড়ির সর্বত্র রেলিং নেই। এককালে জমাদারদের যাওয়া আসার পথ এখন পুরোপুরি বাহুল্য। সদর দরজা এড়াতে হলে ওই সিঁড়ি ব্যবহার করতে হবে, কিন্তু তার জন্য 4 তলার ফ্ল্যাটে ঢোকা দরকার। নীল এক মুহূর্ত ভাবল, তারপর নেমে এলো 4 তলার সেই আধখোলা ফ্ল্যাটের দরজার সামনে। এখন স্ত্রী কণ্ঠ বলছে, তোমাকে আজ পর্যন্ত কটা মেয়ে ভালোবেসেছে বলো? পুরুষ কণ্ঠ জড়ানো স্বরে পাল্টা জিজ্ঞেস করল, আগে তুমি বলো। স্ত্রী কণ্ঠ হেসে উঠল, আর কি, আমারটা জেনে নিয়ে তুমি তার বেশি বলবে? পুরুষ কণ্ঠ বলল, না না, আমি অনেস্ট, সততাই মূলধন। স্ত্রী কণ্ঠ চুকচুক করল, চুনু চুনু সোনাটা, পুরুষ জাতটাকে আমার জানা আছে। পুরুষ কণ্ঠ বলল, বেশ, বাজি রাখো, দুজনের মধ্যে কে সৎ প্রমাণ হোক। নারী কণ্ঠ বলল, হোক, কিন্তু কিভাবে? নীল এবার দরজায় নক করল। সে ইচ্ছে করে বেল বাজালো না। তৎক্ষণাৎ পুরুষ কণ্ঠ বলে উঠল, ওই যে এসে গিয়েছে, সততার জয় সর্বত্র, ভগবান পাঠিয়ে দিলেন। কাম ইন, কাম ইন প্লিজ। নীল কনুই দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে ঈষৎ ঝুঁকে নমস্কার জানালো। তারপর বেশ সতর্ক ভঙ্গিতে দরজা বন্ধ করে দিল। ঘরের মাঝখানে বিরাট সোফার দুপাশে দুজন মানুষ আধশোয়া হয়ে আছে। দুজনের চোখে বিস্ময়, দুজনেই মধ্য বয়সের। সামনে 3য় শ্রেণীর স্কচের বোতল প্রায় শেষ হয়ে এসেছে। মহিলা জড়ানো গলায় বলল, আরে বাস, একেবারে সুটকেস নিয়ে চলে এসেছে, কোত্থেকে এলো? নীল বলল, ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন। পুরুষটি চেঁচিয়ে উঠল, মাই গড, ও মাই গড, ইউ আর গ্রেট। মহিলা হাত নাড়লেন। আস্তে। নীল জিজ্ঞাসা করল, আমি কি বসতে পারি? মহিলা চোখের ইঙ্গিতে সম্মতি জানালেন। উল্টো দিকের সোফায় শরীর এলিয়ে দিয়েও স্বস্তি এলো না নীলের। দরজাটার ল্যাচ ঠিকমতো কাজ করে কিনা কে জানে। সে সামনে তাকালো। মাতাল তার অনেক দেখা আছে, কিন্তু মহিলাটির হুঁশ পুরুষটির চেয়ে বেশি মনে হচ্ছে। সে জিজ্ঞাসা করল, সমস্যা কি? পুরুষটি যেন উৎসাহ পেল। চট করে গ্লাসের বাকিটা গলায় ঠেলে বলল, আমরা দুজনে দুজনকে খুব ভালোবাসি, কিন্তু কে বেশি ভালোবাসে তা বলতে হবে আপনাকে। নীল বলল, বেশ। মহিলা বলল, হে দেবদূত, আপনি কি স্কচ খান? নীল মাথা নাড়ল, না। দ্বিতীয় কোনো সমস্যা আছে? মহিলা বলল, হ্যাঁ, আমরা কে কত ভালোবাসা পেয়েছি, কে জিতবে? পুরুষ বলল, ঠিক ঠিক। নীল বলল, বাহ, দুটো প্রশ্ন একটা উত্তর থেকে শেষ হয়ে যায়। যে বেশি ভালোবাসে
তার মধ্যে সেই গুণ আছে বলেই অনেকের ভালোবাসা পেয়ে এসেছে। ভালোবাসতে না জানলে সে ভালোবাসা পাবে কি করে, তাই না? পুরুষ বলল, "আহ, ঠিক ঠিক।" নীল বলল, নিজেরাই বলে দিন না কে কতজনকে আগে ভালোবেসেছেন। পুরুষ বলল, নো, আমরা আলাদা আলাদা বলবো। মহিলা বলল, তুমি ও ঘরে নিয়ে যাও ওকে, গিয়ে বলো তাহলে। পুরুষ ওঠার চেষ্টা করে হুমড়ি খেয়ে পড়তে পড়তে সামলে নিল। তারপর বেঁকে চড়ে দাঁড়িয়ে হাত নাড়ল। চলে আসুন দেবদূত, ব্যালটে ভোট হোক। নীল ওকে অনুসরণ করল। মহিলা হাসি হাসি মুখে গ্লাস ধরল। পাশের ঘরে ঢুকে নীলের হাত ধরে পুরুষটি দাঁড়ালো। সত্যি বলবো? বলুন। কাউকে বলবেন না? না। আজ পর্যন্ত কোনো মেয়ে ছেলে আমাকে ভালোবাসেনি, মায়েরই বলছি। সে কি? ইয়েস, প্রত্যেকে আমাকে খেলিয়েছে। এ কথা বললে যে আপনি হেরে যাবেন? নো, আমি জিততে চাই। ঠিক আছে, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। আমি হেরে যাব না তো? বললাম তো, ভরসা রাখুন। থ্যাংক ইউ। পুরুষটি টলতে টলতে বাইরের ঘরে চলে গেল। নীল শুনল লোকটা চেঁচিয়ে বলছে, ডার্লিং, এখন তোমার টার্ন, যাও, ভেতরে যাও। নীল মহিলাকে এগিয়ে আসতে দেখল। ঈষৎ কাঁপুনি থাকলেও এখন সোজা। সামনে এসে দাঁড়াতে নীল গম্ভীর মুখে প্রশ্ন করল, কজন ছেলে আপনাকে ভালোবেসেছে? মহিলার ঠোঁট মুচড়ে উঠল, লাল যেন আরো লাল হলো। ছেলেরা ভালোবাসতে জানে? আপনার কি মনে হয় দেবদূত? আমার প্রশ্নের জবাব পেলাম না। আজ পর্যন্ত যারা আমার কাছে এসেছে তারা এই শরীরের আকর্ষণে এসেছে। প্রথম প্রথম বোকামি করতাম, এখন করি না। এই যে, ওকে বিয়ে করার আগে সমস্ত কিছু ভালো করে বুঝে নিয়ে তবে করেছি। মহিলার ঢুলু ঢুলু চোখে হাসি। কবে বিয়ে হয়েছে? 15 দিন। তাহলে আপনাকে কেউ ভালোবাসেনি? নো, নেভার। ভালোবাসার ভান করেছে। এই কথা বললে তো আপনি হেরে যাবেন। তাই? নিশ্চয়ই। মহিলার একটা হাত সাপের মতো উঠে এলো নীলের বুকে। দেবদূত, আপনি আমাকে হারিয়ে দেবেন? পারবেন দিতে? নীল মাথা নাড়ল। ঠিক আছে, ও ঘরে চলুন, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। আপনি কোত্থেকে এলেন? বোম্বে থেকে, ফস করে বলে ফেলল নীল। হাতে জলপুরির উল্কি। বাঙালিরা উল্কি আঁকায় না। আপনি বাঙালি? নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল নীল। যা হবার তা হয়ে গেছে। যদি মহিলার নেশা গভীর হয় তাহলে পরে কথাগুলো ভুলে যাবেন। সে হাসল। আমি জাহাজে কাজ করি। তাই বলুন, আপনি নাবিক, এ বন্দর থেকে ও বন্দর, তাই? চলুন। কোথায়? ওই ঘরে। কিন্তু আপনি দেবদূত নন। আমি হেরে গেলে আপনি বিপদে পড়বেন। পুরুষটি চোখ বুজিয়ে পড়েছিল সোফায়। মহিলা ডার্লিং বলতেই চোখ খুলল। কে জিতল? আমি জিতলে তুমি খুশি হও না? নো নো। নীল বলল, আমি একটু সময় নিচ্ছি, তার আগে আপনাদের টয়লেটে যাব একবার। মহিলা হাত তুলে টয়লেট দেখিয়ে নিতে নীল এগুলো। বিশাল টয়লেট। এখনকার মতো ব্যবস্থা নয়।
সাহেবী গন্ধ আছে। পেছনে একটা দরজা। দরজাটি বহু বছর খোলা হয় না। অনেক কসরত করার পর বেশ প্রতিবাদের সঙ্গে দরজা খুলল। নীল মুখ বাড়াতেই লোহার সিঁড়িটাকে দেখতে পেল। হাত বাড়িয়ে সেটাকে ধরতেই একটু নড়ে উঠল যেন। এত পুরনো সিঁড়ি, ঝুঁকি থেকে যাচ্ছে, কিন্তু এছাড়া কোনো উপায় মাথায় আসছে না। নীল ঘরে ফিরে এলো। সমাধান হয়ে গিয়েছে, আপনাদের একটা কাজ করতে হবে। পুরুষটি কোনো রকমে উঠে দাঁড়ালো। আলবাত। টয়লেটের পেছনে সিঁড়ি দিয়ে যে নামতে পারবে নিচে, সে আপনাদের সেরা। নীল বেশ ভালো মানুষের মতো ঘোষণা করল। আমি যাচ্ছি, এ তো জলের মতো সোজা। টলতে টলতে পুরুষটি এগোতেই মহিলা তাকে হাত ধরে আটকালেন। ওই সিঁড়ি দিয়ে কেউ নামতে পারবে না, মরচে পড়া সিঁড়ি। আপনি ভয় পাচ্ছেন? আপনি নেমে দেখান প্রথমে, তারপর আমরা নামব। নীল মাথা নাড়ল। বেশ, এবং খালি হাতে নয়, আমার মালপত্র নিয়ে নেমে আপনাকে বুঝিয়ে দেব যে ওই সিঁড়ি দিয়ে নামা যায়। পরিকল্পিত পথে ব্যাপারটা এগোতে নীল তার সুটকেস এবং ব্যাগ তুলে নিয়ে চলে এলো টয়লেটে। পুরুষটিকে সোফায় ছেড়ে দিয়ে মহিলা সেখানে এসে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকলেন। ও মা, আপনি নির্ঘাত মরে যাবেন। জীবনে তো একবার মরতে হবে। নীল পা বাড়িয়ে লোহার সিঁড়িতে চাপ রাখল। দুলে উঠল সিঁড়িটা, তারপর স্থির হলো। দুটো হাত আটকে রাখলে নিচে নামা যাবে না। এক হাতে দুটো জিনিস ধরাও অসম্ভব। নীল অমিতাভর ব্যাগটা পায়ের চাপে রেখে বাঁ হাতে সুটকেস, ডান হাতে রেলিং ধরে ধীরে ধীরে নামতে লাগল। সিঁড়িটা দুলছে। হয়তো 2 কিংবা 1 তলার দেওয়ালের হুকে ওটা এখন আটকে আছে। সেই বাঁধন খুলে গেলে পেছনের বাড়িগুলোর উপর আছাড় খেতে হবে। হাত বাড়িয়ে মাথার কাছ থেকে অমিতাভর ব্যাগটা তুলে কোনো মতে কোমরের কাছে সিঁড়ি ধাপে রেখে নীল আবার নামতে লাগল। কয়েকটা ধাপ নামছে আর ব্যাগটাকে একটু একটু করে নামিয়ে আনছে। সেই সময়টুকু খুবই বিপজ্জনক। সামান্য গোলমাল হলে নিচে পড়ে যেতে হবে, কারণ সে কোনো হাতেই রেলিং ধরার সুযোগ পাচ্ছে না। প্রায় 30 মিনিট সময় লাগলো মাটিতে পা রাখতে। এই 30 মিনিট যেন অনেকটা আয়ু কমিয়ে দিল নীলের। সে ওপরে মুখ তুলে দেখল মহিলা এখনো ঝুঁকে তাকে দেখছে। কথা বলেনি এই রক্ষে। নীল সুটকেস আর ব্যাগ নিয়ে বাড়িটার পেছনের গলি দিয়ে হাঁটতে লাগলো। সামনের রাস্তায় কেউ যদি তার জন্য অপেক্ষা করে, তাহলে তার কিছু করার নেই। এখন রাস্তায় জল নেই। আকাশে মেঘ জমজমাট হলেও বৃষ্টি বন্ধ হয়েছে। ইলিয়ট রোডের বাঁকটা নিতেই সে খুশি হলো। আলো জ্বলছে টেডিলালের হোটেলে। নিচের রেস্টুরেন্টটা তো একসময় মধ্যরাত পর্যন্ত খোলা থাকত। অবশ্য এখন মধ্যরাতের সীমায় সময় পৌঁছে গেছে। নিচে রেস্টুরেন্ট, পেছনে হোটেল। নীল রেস্টুরেন্টে ঢুকল। কাউন্টারে একটা অচেনা ছেলে, চুল ঘাড় পর্যন্ত কেয়ারি করা। নীলকে দেখে বলল, খানা খতম হো গিয়া। নীল হেসে বলল, সুটকেস নিয়ে এত রাত্রে কেউ শুধু খেতে আসে না, থাকতেও চায়। টেডিলাল যে কোথায়? ছেলেটি নিঃশব্দে ভেতরে যাওয়ার প্যাসেজ দেখিয়ে দিল। নীল একটু এগোতেই হোটেলের কাউন্টারটার কাছে পৌঁছে গেল। কাউন্টারের সামনে দাঁড়িয়ে বুড়ো টেডিলাল একটা কাজের লোকের সঙ্গে কথা বলছে। নীল কাছে গিয়ে দাঁড়াতেই অভ্যস্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করল, বলিয়ে? ঘর চাই, সিঙ্গেল সিটেড। সামনের বোর্ডে ঝুলিয়ে রাখা চাবিগুলোর দিকে তাকালো টেডিলাল। এই সময় নীল বলল, লালে লাল টেডিলাল। চমকে ফিরে তাকালো টেডিলাল। ওর চোখে মুখে বিস্ময় চলকে উঠল। তারপর চিৎকার করে জড়িয়ে ধরল সে নীলকে।
আরে তুম, ইতনা সাল কাহা থা লাল? ছেলেবেলায় বন্ধুদের সঙ্গে ছড়া কাটত সে টেডিলালকে দেখে। প্রথম প্রথম রেগে যেত লোকটা, পরে মজা পেত। বলতো, তুম নীল হো তো ম্যায় লাল। অনেকটা আবেগ বিনিময়ের পর নীল একটা 10x12 ঘরে আশ্রয় পেল। একটু খাতির বিছানার চাদর পাল্টানোতে বোঝা গেল। টেডিলাল স্বয়ং ঘরে এলো। আজ খুব ভালো লাগছে, তোমার মায়ের খবর তো জেনে গিয়েছিলে। আর সব কোথায় গিয়েছে জানি না, এই ইলিয়ট রোড আর সেই ইলিয়ট রোড নেই। জামা প্যান্ট ছেড়ে টয়লেটে যাওয়ার উপক্রম করছিল নীল। বলতে হয় তাই বলল, সময় কি এক জায়গায় বসে থাকবে? তা নয়, চুল তো আমারও পেকেছে। আগে সাহেবরা থাকতো এখানে, গুন্ডা বদমাস দু একজন থাকলে ভদ্রলোকই বেশি থাকতো। এখন খুঁজতে হয়। সাদা চামড়া সাহেব মেম দেখতে হলে দিন কেটে যাবে। কদিন থাকবে? দেখি, খুব খিদে পেয়েছে, খাবার তো পাওয়া যাবে না। কে বলল? পাঠিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, পাশের জানলাটা খুলো না। কেন? ওটা একটা রান্ডিখানা, পুলিশকে টাকা দিয়ে চালাচ্ছে। টেডিলাল চলে গেলে দরজা বন্ধ করে নীল প্রথমে অমিতাভর ব্যাগটার দিকে তাকালো। কি আছে ওর মধ্যে? এতক্ষণ চেপে রাখা কৌতূহল এবার ছোবল মারছিল, কিন্তু নিজেকে সামলালো সে। না, ফ্রেশ হয়ে আসা যাক, ওটা তো পালিয়ে যাচ্ছে না। স্নান শেষ করে পরিষ্কার পোশাক পরে ঘরে দাঁড়িয়ে আধ খাওয়া বোতলটা বের করে খানিকটা গলায় ঢালতে না ঢালতেই দরজায় শব্দ হলো। দরজাটা খুলতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো ছোকরা। মালিক জিজ্ঞাসা করছে আপনি যে এসেছেন তা কাউকে জানাবে কি না। নীল বলল, না, আমি একদম একা থাকতে চাই। ছেলেটা চলে গেলে দরজাটা ভালো করে বন্ধ করল নীল। তারপর ব্রিফকেসটাকে খাটের উপর রেখে খোলার চেষ্টা করল। তালার ব্যবস্থা নেই। চাপাচাপি করতেই ওটা খুলে গেল। একটা মাঝারি সাইজের খাম ছাড়া কিছু নেই ওর মধ্যে। খামের মুখটা বন্ধ, ওপরে কিছু লেখা নেই। প্রচণ্ড হতাশ হলো নীল। এর জন্য এত ঝুঁকি নিয়েছে সে। ফোনে কথাগুলো শোনা স্তক মনে হচ্ছিল বহু মূল্যবান কিছু হাতবদল হতে যাচ্ছে। সে খামটাকে বিরক্ত ভঙ্গিতে খুলতেই ঝুরঝুর করে ফটোগ্রাফ বেরিয়ে এলো খাটের উপরে। সেই সঙ্গে নেগেটিভের বান্ডিল, গোটা কুড়ি ছবি। বিস্ময়ে চোখ বড় হয়ে গেল নীলের। সবকটা ছবি একটা মেয়ের। পৃথিবীতে এত সুন্দর ফিগার কোনো মেয়ের থাকতে পারে? মেয়েটির শরীর একটা সুতো পর্যন্ত নেই। বছর 25-এর বেশি বয়স কিছুতেই হতে পারে না। চাহনি অত্যন্ত চটুল, কিন্তু শরীরের আবেদন তার অনেক গুণ বেশি। মেয়েটি এসব ভঙ্গিতে ক্যামেরাম্যানকে ছবি তুলতে দিয়েছে স্ব ইচ্ছায়, নইলে মুখে এমন মদির হাসি রাখে কি করে? কে মেয়েটি? নীল এক ঢোক মদ খেল। ছবিগুলোকে পাশাপাশি বিছানার উপর সাজিয়ে রাখল সে। একটু তাকালেই বুকের ভেতরটা যেন নড়ে চড়ে উঠল। ম্যাডাম বলে যাকে চিহ্নিত করছিল অমিতাভ, এগুলো তার ছবি? অসম্ভব। ম্যাডামের গলার স্বর, কথা বলার ভঙ্গি বলে দেয় বয়স ঢের হয়েছে। তাহলে এই ছবি ম্যাডামের কাছে এত জরুরি কেন? যে গলায় ভদ্রমহিলা ধমকাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল সোনার বিস্কুটের প্যাকেটের জন্য অপেক্ষা করছিলেন। এরকম দুর্যোগের রাত্রেও তিনি লোক পাঠিয়েছেন ছবিগুলোর জন্য, নাকি এগুলো হাতে না পাওয়া পর্যন্ত তিনি স্বস্তি পাচ্ছেন না? ছবিগুলো খাটে সাজিয়ে রেখেই টেবিলে চলে এলো সে। খিদে যে জব্বর পেয়েছে তা খাবার মুখে দিতেই টের পেল। খেতে খেতে চেয়ারে বসে সে খাটের ছবিগুলোর দিকে তাকাচ্ছিল। হঠাৎ তার মনে হলো ছবিগুলো কি সোনার বিস্কুটের মতো দামি? খাবার ছেড়ে সে এগিয়ে এসে ঈষৎ ঝুঁকে মেয়েটির মুখের দিকে তাকালো। এই মেয়ের জীবনে অভাব শব্দটার অস্তিত্ব নেই।
মাখনের মতো নরম চামড়ায় যে লালিত্য তা প্রচুর যত্ন ছাড়া তৈরি হয় না। মধ্যবিত্ত বাঙালি মেয়ে নিজের পা থেকে মাথার চুল এমন যত্নে সাজায় না। তার মানে এ অত্যন্ত ধনী পরিবারের মেয়ে। এই মেয়ে নগ্ন অবস্থায় ছবি তুলিয়েছে। অমিতাভর ম্যাডামের এই ছবিগুলো দরকার, কারণ তিনি এগুলো থেকে ভালো উপার্জন করতে পারবেন। সেই পুরনো ব্ল্যাকমেলিংয়ের গল্প। কিন্তু মেয়েটি ছবিগুলো তোলালো কেন? এই ধরনের মুখের মেয়ে অশিক্ষিত হতে পারে না। যে ফটোগ্রাফার ছবিগুলো তুলেছে সে সঙ্গে নেগেটিভগুলো পাঠিয়ে দিয়েছে। নীল নেগেটিভ দেখল, 20টা নেগেটিভ। ছবি আর নেগেটিভ মিলিয়ে নিল সে। তারপর আবার টেবিলে ফিরে গিয়ে খেতে শুরু করল। মেয়েটা তার কাছের কোনো মানুষকে দিয়ে ছবিগুলো তুলিয়েছে। সেই মানুষটি বিশ্বাসঘাতকতা করেছে। ম্যাডামের নিশ্চয় মেয়েটির উপর অনেক দিনের নজর ছিল, নইলে হঠাৎ করে এমন ছবি তোলানোর ব্যাপার জানার কথা নয়। আশ্চর্যের ব্যাপার, ছবিগুলো তোলা হয়েছে ছাদের উপরে, আকাশ দেখা যাচ্ছে। মেয়েটার নিজের বাড়ি না, ফটোগ্রাফারের। খাওয়া শেষ করে আবার ছবিগুলো নিয়ে বসল নীল। তার কেমন জেদ চেপে যাচ্ছিল। এখন রাত 2:30, পৃথিবী চুপচাপ। মেয়েটি অদ্ভুত হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। এরকম মেয়ের জন্য 7 বার আত্মহত্যা করা যায়। দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল নীলের। সে সাড়া দিল। কবজি ঘুরিয়ে সময় দেখল, সকাল 10:30। তারপরে খেয়াল হলো, বালিশের পাশে রাখা ছবিগুলোকে খামে চালান করে দিয়ে সে উঠল দরজা খুলতে। গতরাত্রের ছোকরাটা চায়ের পট নিয়ে ঘরে ঢুকে জানালো তার মালিক 2 বার ঘুরে গেছে। এত বেলা পর্যন্ত কোনো বোর্ড আর ঘুমায় না, কিন্তু মালিকের হুকুমে সে চা নিয়ে এসেছে। নীল বলল, আমি যাওয়ার সময় তোকে খুশি করে দেব। ছেলেটা আনন্দিত গলায় জানতে চাইল, ব্রেকফাস্ট খাবেন স্যার? একটু পরে। গত রাত্রের থাকা গ্লাস তুলে নিতে নিতে ছেলেটা জিজ্ঞেস করল, ওই জালনা কাল রাতে খোলেননি তো সাপ? কেন রে? অন্যমনস্ক নীল ব্রাশে পেস্ট লাগাচ্ছিল। মেয়েটা খুব বদমাস, নাম চাঁদ। এর আগে একজন কাস্টমারকে ফাঁসিয়েছিল। বুঝলাম। তেমন দরকার হলে আমাকে বলবেন সাব, আমি এখানকার সব মেয়েকে চিনি। সব মেয়েকে চিনিস? লাইনে বেলাইনে সব। তাই? ফ্রি স্কুল স্ট্রিটের বাড়িগুলোর? হ্যাঁ, তবে কম। ওখানে বহুত গোলমাল। কাল রাত্রে একটা মার্ডার হয়েছে। মার্ডার? হ্যাঁ, মেয়েটা একা থাকতো। কে বলল তোকে? বাহ, সকাল থেকে পুলিশের ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে, সবাই জানে। ঠিক আছে, তুই 1/2 ঘন্টা পরে 2টো টোস্ট আর ডিম সেদ্ধ নিয়ে আয়। ছেলেটি চলে যেতে নীল ব্রাশ করতে করতে তিতানের মুখ মনে করার চেষ্টা করল। কিন্তু খবরটা পুলিশকে দিল কে? অমিতাভ? না, তা হতে পারে না। নিজেই জড়িয়ে যাবে তাহলে। হয়তো পাশের ফ্ল্যাটের লোকজন পুলিশকে জানিয়েছে। পরিষ্কার হয়ে নীল চায়ে চুমুক দিল। পুলিশ কি তার কথা জানতে পারবে? যদি সেই মাতাল স্বামী স্ত্রী তার কথা পুলিশকে জানায় তাহলে? কিন্তু পরিচয় পাওয়ার কোনো উপায় নেই পুলিশের। চা খেয়ে ছবিগুলো বের করল সে, এবং হঠাৎই একটা ছবিতে লম্বা সাদা বাড়ি দেখতে পেল। যে ছাদে ছবি তোলা হয়েছে সাদা বাড়িটা তার পেছনে, অন্তত 8 তলা বাড়ি। বাড়িটার উপরে দড়ি থেকে একটা গ্যাস বেলুন উড়িয়ে রাখা হয়েছে। নীল অন্য ছবিগুলোতে বাড়িটাকে খুঁজল। অ্যাঙ্গেল পাল্টে যাওয়ায় 20টার মধ্যে মাত্র 2টোতে বাড়িটা এসেছে। হ্যাঁ, 8 তলা বাড়ি। বেলুনের রং নীল, গায়ে একটা কিছু লেখা, ঝাপসা, হয়তো কারো বিজ্ঞাপন।
উল্টো দিক দিয়ে হিসেব করলে সাদা বাড়িটা থেকে ছবি তোলার বাড়ি পূর্ব দক্ষিণ দিকে পড়বে বলে মনে হয়। কলকাতায় এরকম বাড়ি কটা আছে? সাদা ঝকঝকে 8 তলা বাড়ি যার মাথায় বেলুন উঠছে। নীলের মনে হলো এরকম বাড়ি একগাদা থাকতে পারে না। কিন্তু বাড়িটাকে খুঁজে বের করলেও লাভ কি? ওই বাড়ির আশেপাশের কোনো ছাদে এই মেয়েটির ছবি তোলা হয়েছে তা কি করে জানা যাবে? নীল দীর্ঘশ্বাস ফেলল। আর কিছু না হোক, এমন চেহারার মেয়েকে যদি একবার চোখে দেখা যেত। জাহাজে জাহাজে অনেক বন্দর ঘোরা হলো, কিন্তু এমন ফিগার, অমন চাহনি কোথাও দেখেনি সে। ঘরের এক কোণে যে টেবিল এবং তার লাগোয়া আয়না, নীল চলে এলো সেখানে। রুক্ষ রাগী চেহারার এক মানুষের প্রতিবিম্ব দেখা দিল সেখানে। নিজের গালে আঙুল বোলালো সে। কয়েকদিন না কামানোই মুখের চেহারা আরও খারাপ হয়েছে। নিজের শরীর ভালো করে দেখল সে। দেখতে দেখতে তার ঘুম পেয়ে গেল। দীর্ঘ ট্রেন যাত্রার পরে একটার পর একটা টেনশন। কয়েক ঘন্টার ঘুম তা মুছে ফেলার পক্ষে নিতান্তই কম। ছবিগুলোকে একপাশে সরিয়ে বিছানায় গা এলিয়ে দিল নীল। গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস শেষের খুব কাছে এর দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।